পরবর্তীতে রেকর্ডিং দিয়ে নেন, আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আচ্ছা। আছে। ওকে। আচ্ছা, আমাদের আজকের এজেন্ডা কি? আমরা আজকে কি করব? এক্সেল করব, তাই না? এক্সেলের মধ্যে আমাদের হচ্ছে এই কোম্পানি নেম যেটা আছে। আচ্ছা, কম্পিউটার অপারেশনের বিকালের ব্যাচের কেউ আছেন? থাকলে একটু রেসপন্স করবেন। হ্যাঁ জি স্যার, আমি আছি। আছি। আচ্ছা, আপনাদের হচ্ছে এই যে যে বিষয়গুলো না, এই বিষয়গুলো হচ্ছে আপনাদের হাতে লিখতে হবে। যেমন হচ্ছে এই যে কম্পিউটার নেম, তারপরে হচ্ছে এখানকার যে অ্যাড্রেসগুলো আছে না, সেগুলো হচ্ছে আপনাদের হাতে লিখতে হবে। আর আপনাদের জন্য ক্লাসটা কিন্তু আমি বেসিক থেকে শুরু করতে পারতেছি না, ঠিক আছে? কারণ যারা সকালের ব্যাচ আছে তাদের হচ্ছে একটু এই বিষয়গুলো আগে থেকে করানো হয়েছে। এখন আমি যদি এগুলো আবার ধরি, তাহলে দেখা গেছে ওনারা হচ্ছে মূল ফোকাস যেটা সেটা দেখতে পাবে না। তো আপনাদেরকেই আমি আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেভাবে দেখেন, হ্যাঁ, দেখে একটু বোঝার চেষ্টা করেন। তার পরবর্তীতে যদি কোনো সমস্যা থাকে আপনি ক্লাসে এসে আমাকে বলবেন, ঠিক আছে? বিকালের ব্যাচ যারা আর সকালের ব্যাচ যারা, আশা করি তাদের এটিতে কোনো ঝামেলা হবে না। আমি কি বুঝাইতে পারছি? জি। আচ্ছা। স্যার। জি স্যার। আচ্ছা, আমি একটু নয়েজ পাচ্ছি। আপনারা যাদের মাইক্রোফোন অন আছে একটু অফ করে দেন। এখন আর মাইক্রোফোন আর আপনাদের দরকার নেই, অফ করে দেন। রেকর্ডিং হচ্ছে তো। সবার মাইক্রোফোনগুলো অফ করে দেন, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি, হ্যাঁ। এই বিষয়গুলো তো স্যার, আমি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্যার, আমি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। আমি আপনার কোশ্চেন বুঝি না, একটু আরেকবার করবেন? না স্যার। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? রিয়ানা ম্যাম, আপনি লিভ নেন, হ্যাঁ, লিভ নিয়ে আবার জয়েন করেন, আপনার নেটওয়ার্ক ইস্যু মেবি। হ্যাঁ, মানে আমার স্ক্রিন। আচ্ছা, উনি লিভ নিয়ে আবার জয়েন হোক, আমরা ক্লাসে ফিরি। আপনাদের সবার মাইক্রোফোনগুলো অফ করে দেন, দরকার নেই মাইক্রোফোনের। আচ্ছা, সবাই দেখেন, আমরা যারা এক্সেলে করব, আমরা তো শুরুতে এই বিষয়গুলো জানি যে আমাদের দুইটা পেজ দিবে, মানে একটা অকুপেশনের জন্য, যেমন হচ্ছে জব 2 এর জন্য হচ্ছে দুইটা পেজ থাকবে। একটার মধ্যে হচ্ছে কিছু কন্ডিশন লেখা থাকবে, আর একটার মধ্যে হচ্ছে আপনার পুরো স্যাম্পলটা থাকবে, তাই না? তো এইখানে হচ্ছে আপনার ফ্রন্ট নেম কি হবে, এটা টাইমস নিউ রোমান বলছে, দেন সাইজ কত হবে, আবার হচ্ছে বাকি যে ফন্টসগুলো আছে সেগুলোর কোন ফন্টে হবে, দেন সাইজ কি হবে, এগুলো হচ্ছে আমার এখানে ক্রাইটেরিয়া যেটা আছে সেটা বলে দিছে। এরপরে এখানে হচ্ছে লোগোর সাইজ কত হবে, আমাদের এই যে এখানে যেটা আছে সেটা একটা লোগো, অথবা আপনাকে বলতে পারে যে পিকচার ইনসার্ট করার জন্য একই বিষয়। তো সেটার সাইজ এখানে বলে দিছে। তারপরে আপনার যে ডেট আছে, ডেটটার জন্য একটা কি বলছে, একটা সেল ফর্ম সেট সেট সেল ফর ফিলিং উইথ টুডেজ ডেট, মানে কি আপনার যে আজকের ডেট যেটা, সেটা কিটো প্রতিদিন আপডেট হতে হবে। ধরেন আজকে আপনি কাজ করতেছেন, আজকে ডেটের সাথে এটা আপডেট হয়ে যাবে। আবার যদি কালকে আপনি এক্সেলটা চালু করেন, তাহলে কালকের এক্সেল ডেটের সাথে এটা আপডেট হয়ে যাবে, অটো আপডেট হবে। সেটার জন্য আপনার কি করতে হবে না, এক্সট্রা করে ডেট লিখে দিতে হবে না, এটা এখানে দিছে। দেন অ্যাপ্লাই ভ্যালিডেশন 11 ডিজিট নিউমেরিক্যাল, আপনার হচ্ছে নাম্বারের জন্য 11 ডিজিট নিউমেরিক্যাল যেটা ভ্যালিডেশন একটা অ্যাড করতে বলছে, যে 11 ডিজিটের নাম্বার ছাড়া অ্যাড হবে না। দেন এখানে হচ্ছে প্রোডাক্ট আইডি, যেটাতে সবচেয়ে বেশি ঝামেলা হয় আপনাদের এই প্রোডাক্ট আইডি অ্যাপ্লাই করতে গিয়ে, এতে মাঝে মাঝে আমিও ঝামেলায় পড়ে যাই। তো এই প্রোডাক্ট আইডিটা আজকে একটু ভালোভাবে দেখাবো, যাতে আর কোনো ঝামেলা না থাকে। এই প্রোডাক্ট আইডির জন্য আপনার কি ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে বলছে, যার ফলে যার হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা একটা ইউনিক ভ্যালু হবে, এবং প্রত্যেকটা ডিজিট 6 ডিজিট হবে। 6 ডিজিটের বেশি কোনো প্রোডাক্ট আইডি হবে না। তারপরে হচ্ছে আইটেম নেমের জন্য একটা ড্রপ ডাউন লিস্ট দিতে বলছে।
আর কোয়ান্টিটি রেট অ্যান্ড টোটাল প্রাইসের জন্য ইউজ কাস্টম ফরম্যাটিং টু ভিউ সেম অ্যাজ পার স্যাম্পল। মানে আপনার হচ্ছে এই কোয়ান্টিটি রেট আর টোটাল প্রাইস যেখানে আছে, যে এই তিনটা ঘরে আছে, এই তিনটা ঘরে আপনি আপনার মতো করে যেই ফরম্যাট আপনার সুবিধা সেই ফরম্যাট আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এই স্যাম্পল পেজে যেভাবে আছে সেভাবে থাকতে হবে। দেন হচ্ছে আপনার অ্যামাউন্ট হচ্ছে মাল্টিপ্লাই কোয়ান্টিটি অ্যান্ড রেট, মানে আপনার এই রেট আর এর কোয়ান্টিটি যেটা আছে সেটা গুণ হবে, মাল্টিপ্লাই মানে গুণ। দেন গ্র্যান্ড টোটাল অ্যাডিশনাল অর ফরম্যাটিং অ্যামাউন্টস, মানে আপনার যে অ্যামাউন্টগুলো আছে সবগুলো অ্যামাউন্টকে কী করতে হবে, যোগ করে গ্র্যান্ড টোটালে বসাতে হবে, এটাই বলছে। দেন ডিসকাউন্টের জন্য বলছে আপনার গ্র্যান্ড টোটাল 5 লাখ হলে 9% ওটা ডিসকাউন্ট আসবে, যদি গ্র্যান্ড টোটাল 5 লাখের বেশি হলে 9% ডিসকাউন্ট আসবে। গ্র্যান্ড টোটাল যদি 3 লাখ হয়, 3 লাখের বেশি হয় তাহলে 3% ডিসকাউন্ট পাবে। আর যদি 1 লাখের কম হয়, মানে 3 লাখের কম হয় তাহলে 1% গ্র্যান্ড টোটাল পাবে। আর ব্যাট যেটা আছে সেটা ফিক্স থাকবে 3%, আপনার যে গ্র্যান্ড টোটাল তার উপরে 3% ব্যাট অ্যাপ্লাই হবে সব সময়। দেন পেয়েবল অ্যামাউন্ট যেটা সেটা ডিসকাউন্ট ফ্রম সামিশন গ্র্যান্ড টোটাল অ্যান্ড ভ্যাট, মানে গ্র্যান্ড টোটাল আর ভ্যাটের যোগফল থেকে ডিসকাউন্টটা কী হবে, বিয়োগ হবে। এই পর্যন্ত আমরা আগে করি, আমরা পুরোটার কন্ডিশনে কি কি বলছে সেটা তো আমরা দেখলাম। এখন আমরা পুরোটাই করি, করতে আমাদের কিভাবে কি করতে হবে সেটা আমি করে দেখাবো। হ্যাঁ, আপনারা একটু ক্লাসে থাকেন, যারা অন্য অন্য কোর্সের আছেন যেমন গ্রাফিক্সের তারাও থাকতে পারেন, কারণ আপনাদেরও কি এক্সেল আছে। তো ক্লাসটা মোটেও আপনাদের জন্য কম গুরুত্বপূর্ণ না, একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন। গ্রাফিক্সেও সেলস ডাটা অ্যানালাইসিস নামে একটা আপনার হচ্ছে এক্সেলের কাজ করতে হয়। তো আপনি যদি এখানে দেখে রাখেন তাহলে আপনি একটু আগে থাকবেন সবার থেকে। কতজন আসে, 22 জন 23 জন। আচ্ছা, রেকর্ড তো আছেই, আপনারা এটা ভেবেন না যে রেকর্ড আছে তো আমি রেকর্ডটা পরে দেখে নিব। এটা বিষয়টা হচ্ছে কি, আমি রেকর্ড করতেছি কাদের জন্য, যারা একেবারে জয়েন হতে পারতেছে না। আপনারা যারা আছেন তারা এই ভেবে লিভ নিয়েন না যে আপনাদের রেকর্ড আছে পরে দেখে নেবেন, এটাতে কখনোই দেখা হয় না। প্লাস হচ্ছে রেকর্ডে, আপনি রেকর্ডের মধ্যে যদি কোথাও সমস্যা থাকে তখন আপনি কি জিজ্ঞেস করতে পারবেন স্যার না? আমার স্ক্রিন এখন দেখা যাচ্ছে না। এখনো দেখা যায় না? এখনো কি সেম প্রবলেম করতেছে? না, আমাদের এখানে তো ঠিক দেখা যাচ্ছে। এই ইয়ানা না, ইয়ানা ইসরাত আপু, আপনার হচ্ছে বাট আমার স্ক্রিন দেখাচ্ছে না। আপনার হচ্ছে হয়তো বা ইন্টারনেট হয়তো বা ডিভাইস দুটার একটাতে ঝামেলা হয়েছে। আপনি একটু কাইন্ডলি লিভ নিয়ে আবার একটু জয়েন করে দেখেন, মানে সবার স্ক্রিন চলতেছে, শুধু আপনার থেকে একটু ঝামেলা, বুঝতে পারছেন? হয়তো আপনার ইন্টারনেটে, ভাইয়ের স্ক্রিন আপনি একটু আপনার একটু ইন্টারনেটটা চেক করেন আর হচ্ছে আপনার ডিভাইসটা একটু দেখেন। আচ্ছা, কথা না বাড়াই, না হলে রেকর্ডটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আমরা যখন এক্সেলের কোনো একটা কাজ করব তখন আমরা শুরুতে একটা জিনিস লক্ষ্য করব যে আমার যে এক্সেলের কাজটা হয়েছে এই কাজটা করার জন্য সে কয়টা আমার হচ্ছে কলাম ইউজ করছে, পুরো এক্সেলের মধ্যে কয়টা কলাম আছে। আমি যদি এখানে দেখি তাহলে এই যে সিরিয়াল নংয়ের জন্য কিন্তু একটা কলাম, প্রোডাক্ট আইডির জন্য একটা কলাম, দেন হচ্ছে আইটেম নেমের জন্য একটা কলাম, দেন কোয়ান্টিটির জন্য রেট অ্যামাউন্ট, এই সবগুলোর জন্য কিন্তু একটা করে কলাম ইউজ করছে। এই কলাম, এই 6টা কলাম, এখানে 6টা কলাম আছে, এই 6টা কলামের মধ্যেই আমার এই পুরো ডকুমেন্টটা কি সাজানো হয়েছে। তো আমিও ঠিক সেমভাবেই করার চেষ্টা করব। তো যেহেতু 6টা কলাম, তো সেহেতু হচ্ছে 6টা কলামের মধ্যেই আমি সব কাজ করব। এই এফ পর্যন্ত আসলে হচ্ছে আমার কি 6টা কলাম হয়ে যায়। তো শুরুতে যেহেতু আমার টাইটেলটা আছে, টাইটেলটা কিন্তু একটা রোর মধ্যে নাই, মানে একটা সেলের মধ্যে নাই, এটা কিন্তু 6টা কলাম নিয়েই আছে। তো পুরো 6টা কলামের মধ্যে লেখার জন্য কি করব, পুরো কলামটাকে কি মার্জ, কলাম না সরি রো, পুরো রোটাকে আমি মার্জ করে দেব, যাতে আমার এই পুরো ইনফরমেশনটা লেখার পরে কোনো ঝামেলা না হয়। আমি হচ্ছে এখানে আমি কপি করে দিচ্ছি, আপনারা হচ্ছে লিখতে হবে, আপনারা তো সফট কপি পাবেন না। তো
আমি এখানে কোম্পানি নেমটা লিখলাম, আমার কোম্পানি নেমটার কিন্তু সাইজ এবং ফন্ট বলে দিছে, তাই না? আমার ফন্ট হবে কি টাইমস নিউ রোমান, দেন হচ্ছে সাইজ হবে 34। আমি কোম্পানির নেম যেটা আছে বা আমার শুরুর যেটা আছে সেটা আমি লিখলাম। এখন এটার অ্যালাইনমেন্ট ছিল কিন্তু লেফটে, তা আমি ঘরটা সিলেক্ট রেখে আমি এখানে লেফট অ্যালাইন ক্লিক করলে আমার কোম্পানি নেম যেটা আছে সেটা লেফটে চলে আসবে। এখন এর ভিতরে আপনি হচ্ছে যে বাকি ইনফরমেশনগুলো আছে যেমন শপ নেম, দেন হচ্ছে মানে শপ লোকেশন যেটা অথবা ওয়েবসাইট, এগুলো চাইলে আপনি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেও অ্যাড করতে পারেন, অথবা অন্যভাবে আরেকভাবে আছে সেভাবেও অ্যাড করতে পারেন। আমি যেভাবে প্রেফার করি সেটা হচ্ছে কোম্পানি নেমের এখানে আসার পরে আপনি যদি এন্টার প্রেস করেন আপনার নিচের হচ্ছে একটা সেল সিলেক্ট হয়ে যাবে, মানে আপনি কোম্পানি নেমের পরে আর লিখতে পারতেছেন না, মানে নিচের দিকে লিখতে পারতেছেন না। এটার জন্য অল্ট ধরে এন্টার প্রেস করলে আপনি নিচের দিকে সব লিখতে পারবেন। আর এভাবে একটা করতে পারেন, আমি এখন এটা সাইজটা ছোট করে দেব, এটা হবে হচ্ছে এরিয়াল, এরিয়া এন্ড ফন্ট হবে হচ্ছে 14, এতটুক। আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনি কোম্পানি নেম লিখবেন একটা রোয়ের মধ্যে, দেন যে আপনার পরের যে লাইনটা আছে সেটাকে পরের লাইনে আবার মার্জ করে আবার এই কোম্পানি নেমটা লিখে দিবেন। এটা কখন করবেন? অনেক সময় দেখা যায় আপনি যখন এই অ্যাড্রেসটা লিখবেন, লেখার পরে যখন ওয়েবসাইটটা লিখবেন এর মাঝখানে একটা স্পেস চলে আসে, মানে স্পেস নিয়ে আসে। আমি যদি দেখাই এটা কীরকম দেখাবে, এই যে এরকম একটা গ্যাপ চলে আসে অনেক সময়। আমি ক্লাসে যখন দেখাইছি তখন এই ঝামেলাটা হয়েছে যে মাঝখানে একটা স্পেস চলে আসে, মানে যখন এই এরকম একটা স্পেস নিয়ে আসবে তখন আপনি কাজ করবেন কি ওয়েবসাইটের নেমটা মানে যেটা উপরে একটা স্পেস নিয়ে আসে সেটাকে কপি করে অথবা কাট করে নিয়ে নিচের সেলে চলে আসবে, নিচের সেলটাকে মার্চ করে দিয়ে এখানে হচ্ছে ওইটা লিখে দিবেন। এটা লিখে দেওয়ার পর এখন এই ঘরটাকে একটু উপরের দিকে দিয়ে দিবেন, তাহলে কি হবে আপনার মাঝখানে যেই স্পেসটা নিচ্ছিল সেটা নেবে না। বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা এখানে আমার একটা স্পেস আছে এই জন্য এরকম করতেছে। এই যে এখন দেখেন এটা কিন্তু এটা নিচে চলে আসছে। এখন এটার ওই যে আমি যদি ফন্ট আর হচ্ছে সাইজ চেঞ্জ করে দেই তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। দেখেন এখন কিন্তু ঠিক ওটা নিচে চলে আসছে, তাই না? এটা কখন করবেন? যখন স্পেস চলে আসবে। অথবা আপনি এভাবেও করতে পারেন প্রত্যেকটা লাইনের জন্য একটা করে ঘর, এটা আপনার যেভাবে সুবিধা হয়। আমি এটা এখন হচ্ছে আমার ভিতরের যে কাজটা সেটা করতে হবে। এটা করার জন্য আমার দেখেন প্রত্যেকটা রোয়ের সাইজ কি এক, না সরি প্রত্যেকটা কলামের সাইজ কি এক? এই যে আইটেম নেম যেখানে লিখছে তার মধ্যে কলামের স্পেস যেটা সেটা কিন্তু অনেক বেশি না, আবার সিরিয়াল নংয়ের জন্য কিন্তু অনেক কম না মাঝখানে যে স্পেসটা কলামের জন্য, দেন আবার যে অ্যামাউন্টের জন্য এটা কিন্তু মাঝখানে স্পেসটা অনেক বেশি। তো আপনি এইভাবে কি করবেন সেলটা সাজিয়ে নেবেন। আমি হচ্ছে এই অ্যামাউন্ট যেখানে লিখবো সেটা একটু বড় করে দিলাম, এরপরে আইটেম নেম যেখানে লিখবো সেখানে একটু বড় করে দিলাম, সিরিয়াল নং যেটা লিখবো সেটা একটু ছোট করে দিলাম। তো এইভাবে আপনি আপনার মতন করে সাজিয়ে নেবেন। ওকে, আমার সাজানো শেষ। এরপরের কাজ হচ্ছে আমার হচ্ছে এই অল কাইন্ডস অফ কম্পিউটার প্রোডাক্ট অ্যান্ড সেল সার্ভিস, এটা আশা করি সবাই লিখতে পারবেন। এটা কিভাবে লিখছে এবং পিছনের কালার কিভাবে চেঞ্জ করছে এটাও আশা করি পারার কথা আপনাদের। তারপরও আমি আরেকবার দেখাচ্ছি, আপনারা এখান থেকে একটা রো সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেটা কি মার্জ করে দেবেন। সেমভাবে মার্জ করে আপনার যে লেখাটা আছে সেটা লিখবেন। লেখার পরে এখন এটার পিছনের যে কালারটা সেটা কি করতে হবে, একটু ব্ল্যাক শেপ করতে হবে, তাই না? ব্ল্যাক করার পরে আপনার লেখাটা যদি বোঝা না যায় তাহলে সেটা হচ্ছে আপনার ফ্রন্টের যে কালার আর ব্যাকগ্রাউন্ডের যে কালার দুইটা কি এক হয়ে গেছে, যার কারণে শো হয় না। যদি এরকম হয় তাহলে আপনার টেক্সটটা সিলেক্ট করে সেটার কালার আপনি কি
হোয়াইট অথবা ওটার ডিফারেন্ট যে কালারটা আছে সেটা সেট করে নেবেন। এখন আরেকটা বিষয়, আপনি যখন এখানে করতেছেন প্রতিবার কিন্তু আমার যেই এই ফন্ট আছে এবং যে সাইজ আছে সেটা কিন্তু বারবার আমি চেঞ্জ করতেছি। এটা থেকে যদি বাঁচতে চান তাহলে পুরোটা সিলেক্ট করবেন, যতটুকুর মধ্যে আপনি কাজ করবেন ততটুকু সিলেক্ট করে এখান থেকে একবারেই আপনি যে সাইজটা আছে মানে যে ফন্টটা আছে এরিয়াল সেটা দিবেন এবং হচ্ছে আপনার যে সাইজটা আছে সেটা একবারে সিলেক্ট করে দিয়ে দিবেন। তাহলে কি হবে, এর মধ্যে যা লিখবেন ওটার সাইজ এবং ফন্ট এটা নিয়ে নেবে অটো, আপনার বারবার আর চেঞ্জ করতে হবে না। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে একটা ঘর ফাঁকা আছে, দেন লেখা আছে ক্যাশ মেমো। তো আমিও আরেকটা ঘর কি ফাঁকা রাখবো, এটা আপনি চাইলে মার্জ করতেও পারেন, না ইচ্ছা হলে নাও করতে পারেন, কিন্তু মার্জ করে দিলে বেটার যেহেতু এভাবে রাখছে। দেন পরেরটা মার্জ করে দিয়ে এর মধ্যে হচ্ছে আমার ক্যাশ মেমো লেখাটা লিখবো। আচ্ছা, আসতেছে না, না আসলে লিখে দিই। আচ্ছা, এরপর আর আরেকটা ঘর ফাঁকা আছে, দেন সেখানে সেটা খালি রেখে ঠিক সেমভাবে হচ্ছে কি তারপরে দুইটা রোর উপরে হচ্ছে দুইটা কলামের উপরে হচ্ছে আপনার কাস্টমার নেম লিখছে, অ্যাড্রেস লিখছে, এটা কি মার্জ করে নিছে দুইটা কলাম। দেন পরে আবার দুইটা কলাম মার্জ করে খালি রাখছে, কি এখানে লিখবে। এরপরে ডেট যেটা আছে সেটা রেটের উপর, রেট কলাম যেটা তার উপরে লিখছে এবং অ্যামাউন্টের উপরে ডেট লেখার জন্য জায়গা রাখছে। এখন এখানে আসে হচ্ছে আমার ফরম্যাটিংয়ের, এই এই দুইটা আপনারা লিখতে পারবেন আশা করি, এটা যেভাবে লিখছি ঠিক সেমভাবেই লিখবেন। এরপরে আমাদের যে ডেট সেখান থেকে হচ্ছে আমাদের কাজ শুরু। ডেটটা কোথায় আছে, আমি এটাকে যদি একটু বর্ডার দিয়ে নিই তাহলে হয়তো দেখতে একটু সুবিধা হবে। আচ্ছা, আমার ডেটটা আসবে এখানে, মানে ডেট লেখাটা হবে এখানে এবং আমার ডেটটা যেটা বসবে সেটা হবে এখানে। তো আমি এখানে যদি লিখি ডেট আমার এই বরাবর আসবে। এখন এখানে ডেট লেখার যে ফরম্যাটটা আমাকে বলছে, যে কন্ডিশনটা আমাকে বলছে সেটা হচ্ছে আপনি যখনই মানে যেই দিন আপনি এক্সেলটা ওপেন করবেন ঠিক সেই দিনকার ডেট এখানে অটোমেটিক চলে আসবে। যদি আমি আজকে কাজটা শুরু করি, আজকে কত 8/2/26, আমি যদি আবার কালকেও আমার এক্সেলটা ওপেন করি তাহলে কালকের ডেটটা এখানে চলে আসবে অটোমেটিক, আমার কি নিজে থেকে চেঞ্জ করতে হবে না। তার জন্য কি করবেন, একটা করতে পারেন হচ্ছে কন্ট্রোল দিয়ে কমা, কন্ট্রোল ধরে কন্ট্রোল ছিল নাকি আচ্ছা আমি এটা ভুলে গেছি। আরেকটা হচ্ছে ইকুয়াল দিয়ে টুডে লিখবেন, TODAY, টুডে, টুডে নিয়ে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। এটা আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়, কারণ টুডে এটার অর্থই হচ্ছে আজকে। ঠিক আছে, আপনি যখন করতেছেন তখনকার ডেট, টুডে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। এমনিতে তো হিউজ পরিমাণে আমাদের ফর্মুলা এখানে আছে, তার উপরে যেটা শর্টকাট সেটা মনে রাখার চেষ্টা করবেন। তাতে কি হবে, আপনার অ্যাসেসমেন্টের সময় তা আপনার হচ্ছে মনে করতে অনেক প্যারা খেতে হবে না। নাহলে যে মনে যে আমি একটা শর্টকাট ছিল কন্ট্রোল নেওয়া যেন অল্টার ছিল, আমি ভুলে গেছি। যেটা শর্টকাট সেটা মনে রাখার চেষ্টা করবেন সবসময়। তো ইকুয়াল দিয়ে আপনি টুডে লিখবেন, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবেন। এরপরে হচ্ছে আমার কি ফোন নাম্বার, ফোন নাম্বারের এখানে আমার কি ভ্যালিডেশন চাইছে যে আমার ফোন নাম্বার 11 ডিজিটের হইতে হবে। মানে সাধারণত বাংলাদেশের ফোন নাম্বার যেরকম হয় 11 ডিজিটের হয়, এর বেশি হয় না, তাই না? তো 11 ডিজিটের হইলেই তো বুঝতে পারবো যে এটা একটা ভ্যালিড নাম্বার। এর জন্য কি করবেন, এই ফোন নাম্বারের যে ঘরটা সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে এই যে দেখেন এই ডাটা এখানে আসবো, এটা হচ্ছে রিবন। এই উপরের যেটা আছে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে রিবন।
আর এর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে রিবন মেনু, এটা মনে রাখবেন। তো এই ডাটা রিবনের মধ্যে আপনার যে ডাটা টুলস আছে, ডাটা টুলস রিবন মেনু, এখানে হচ্ছে ডাটা ভ্যালিডেশন নামে একটা পাবেন। আমি কোত্থেকে আসছি সেটা কি দেখতে পাচ্ছেন সবাই? যদি কোথাও ঝামেলা হয় একটু কোশ্চেন করবেন আমাকে, ঠিক আছে? কিন্তু সবসময় মাইক অন রাখবেন না। এই ডাটা টুলস রিবন মেনুর মধ্যে আপনি যদি আসেন তো এখানে পাবেন হচ্ছে ডাটা ভ্যালিডেশন নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন অ্যালাউ থেকে, অ্যালাউর মধ্যে লেখা আছে এনি ভ্যালু। আমরা এটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে আপনি টেক্সট লেন্থ রাখতে পারেন অথবা হোল নাম্বার রাখতে পারেন। হোল নাম্বার রেখে আপনি আসবেন কোথায়, বিটুইনের এখানে যেটা আছে সেখানে দিবেন হচ্ছে ইকুয়াল টু দিয়ে এখানে দিবেন কি 11, মানে কি 11 ডিজিটের শুধুমাত্র নাম্বারই এখানে অ্যাড হতে পারবে। এর বেশি অথবা এর কম কোনো নাম্বার সে নেবে না। আমি এটা দিলাম। এরপরে আমি যদি 11 ডিজিটের কম কোনো কিছু দেই, ধরুন 3টা অক্ষর দিলাম, দেখেন আমার ওখানে লেখা আসছে ঠিকই, কিন্তু আমি যখন এন্টার দিছি, এন্টার দেওয়ার পর ওই ভ্যালু সে নিচ্ছে না। কি লেখা আসছে, দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন ফর দিস সেল। মানে এই সেলের জন্য যে ডাটা ভ্যালিডেশন আমি ডিফাইন করে দিছি সেটার সাথে এটা ম্যাচ করে নাই। তো আমি যদি এখন 11 ডিজিটের কোনো কিছু দেই, 0197867, এটা সম্ভবত 12 ডিজিটের আসছে। হ্যাঁ, 12 ডিজিট হয়েছে। এটা 11 ডিজিটের। এখন আমি এন্টার দেই, দেখা যাইতেছে না, আপনার নাম শো করতেছে খালি। হ্যাঁ। স্ক্রিন দেখা যায় না। হ্যাঁ, এখন দেখা যাইতেছে। এখন হ্যাঁ, দেখা যাইতেছে। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। আচ্ছা, 11 ডিজিটের নাম্বার এখন কি এটা সেট হয়ে গেছে। এরপরে আপনার যে হোল নাম্বার দিয়ে আমি করলাম, এটাতে মাঝে মাঝে ঝামেলা করে। তো তার জন্য সেফেস্ট অপশন হচ্ছে আপনি ডাটা ভ্যালিডেশন থেকে হোল নাম্বার না দিয়ে আপনি টেক্সট লেন্থ যেটা আছে সেটা দিয়ে দেবেন। সেটা দিয়ে নিচের যেগুলো আছে সেগুলো সেমই থাকবে। হ্যাঁ, আপনার এখানে শুধু টেক্সট লেন্থ সিলেক্ট করে এখানে ইকুয়াল টু থাকবে, আর হচ্ছে এই লেন্থ যেটা সেটা 11 ডিজিটের হবে। এখন আপনি ওকে দিবেন। এরপরে হচ্ছে আপনার 11 ডিজিটের নাম্বার আপনি ট্রাই করার জন্য দিয়ে রাখবেন, যাতে কি অ্যাসেসর আসলে আপনি দেখাতে পারেন। কি হলো? আচ্ছা, এখানে একটা জিনিস আমি করতে ভুলে গেছি। আমার এটা যে সেলটা আছে সেটা কি আছে, এখান থেকে জেনারেলে আছে। আপনাদেরকে একটা জিনিস শিখাইছিলাম যে জেনারেলে থাকা অবস্থায় কিন্তু যে সামনে যদি আমি জিরো দেই, সেই জিরো কিন্তু নেয় না। এটা মনে আছে কারো? এইখান থেকে আপনার এই জেনারেলটা চেঞ্জ করতে হবে। কেন? সামনে আমার জিরো আনার জন্য, কারণ আমাদের ফোন নাম্বারের সামনে জিরো থাকে। এখান থেকে টেক্সট অ্যাড করতে হবে। আমি যখনই দিচ্ছিলাম 11 ডিজিটের, সেখানে জিরো ছিল না আর কি। যখন আমি এন্টার দিতাম তখন আমার জিরো থাকতো না, যার কারণে কি ওটা 10 ডিজিট হচ্ছে, এর কারণে হচ্ছে নিচ্ছিল না। এখন যদি আমি জিরো দিয়ে 11 ডিজিট দেই, 1 2 3 4 5, এখন যদি এন্টার দেই, এখন দেখেন আমার এটা কিন্তু নিচে। তখন কি 10 ডিজিট ছিল। আরেকবার দেখেন তো ভাই, এটা আরেকবার। আচ্ছা, আরেকবার। আপনারা যখন এই মোবাইল ফোনের কাজটা করবেন তখন এই জেনারেলের এখানে এসে এটাকে আগে টেক্সট মোডে নিয়ে নেবেন, কারণ জেনারেলে কি আমাদের
ফোন নাম্বারের আগে জিরো অ্যাড করতে হয়, কিন্তু জেনারেলে থাকলে সেখানে কিন্তু জিরো অ্যাড হয় না। আপনার জিরো লিখতে পারবেন। এই যে আমি ধরেন এই সেলের মধ্যে জিরো দিয়ে কিছু লিখলাম, 025 মানে যা ইচ্ছা লিখলাম, কিন্তু আপনি যখন এন্টার করবেন সাথে সাথে কিন্তু জিরোটা চলে গেছে, জিরো নিবে না। এটা হচ্ছে জেনারেল মোডে যখন থাকবে। তো আপনার এই ফোন নাম্বারের ঘরটা আগে জেনারেল থেকে টেক্সট মোডে নিতে হবে। কি জন্য? জিরো অ্যাড করার জন্য। টেক্সট মোডে নেওয়ার পরে এখন আমরা এই ডাটা থেকে এই ডাটা ভ্যালিডেশনটা কি করব, এই সেমভাবেই আপনার টেক্সট লেন্থ আসবে, দেন হচ্ছে ইকুয়াল টু দিব, দেন হচ্ছে লেন্থ দিব কত 11, দেন ওকে দিব। এখন আমি যদি এখানে দেই আমার নাম্বার দেই বা যা যেটা মানে ফোন নাম্বার যদি দেই 11 ডিজিটের, এখন যদি এন্টার দিই দেখেন আমার কিন্তু ফোন নাম্বার নিছে। তখন নিত, তখন যদি আমি 12 ডিজিট দিতাম তাহলে নিত, জিরোটা কেটে দিয়ে সে 11 ধরে রাখতো, অথবা নাও নিতে পারে কারণ জিরোটা সে ধরে ফেলতো। তো আর কি টেক্সট আগে টেক্সট মোডে নিয়ে আসতে হবে, জেনারেল থেকে টেক্সট মোডে নিয়ে আসতে হবে। আচ্ছা, ফোন নাম্বার আর ডেটের বিষয়টা ক্লিয়ার আমরা সবাই? আচ্ছা, একটু বলবেন, আপনারা যদি না বলেন আমি বলবো। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমি আগে বাড়ছি। ফোন নাম্বার শেষ, এরপরে হচ্ছে আমাদের এই প্রোডাক্ট আইডি, সিরিয়াল নাম, প্রোডাক্ট আইডি, সিরিয়াল নং, দেন হচ্ছে আইটেম নেম। এগুলো আপনার হচ্ছে এভাবে চাইলে রাখতে পারেন, অথবা আপনি আপনার মতো করে লিখতে পারেন। এই সিরিয়াল নং যেটা সেটা দেখেন আপনি যদি চান এভাবে রাখার জন্য এভাবেও রাখতে পারেন, মানে কি পাশাপাশি, অথবা যদি নিচে নিয়ে আসতে চান তাহলে ওই মাঝখানে ধরে অল্টার ধরে এন্টার দিয়ে নিচে আসতে হবে, না আনলেও সমস্যা নেই, ওখানে কোনো এক্সট্রা কোনো দেয় নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার সিরিয়াল নং। সিরিয়াল নংয়ের ক্ষেত্রে এই সিরিয়াল নংয়ে আপনি যদি দেখেন এখানে এটা কিন্তু জিরো দিয়ে স্টার্ট হয়েছে, তাই না? প্রথমে জিরো আছে, দেন হচ্ছে ওয়ান বা টু, মানে সিরিয়ালে যেটা আসে সিরিয়ালের আগে কিন্তু জিরো আছে। এই জিরোর জন্য কি করতে হবে, আমার এটাকে আগে জেনারেল থেকে টেক্সট মোডে আনতে হবে, না আনলে আমার এই জিরো আসবে না। এই টেক্সট মোডে আগে নিলাম, সবগুলো সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে টেক্সট মোডে নিয়ে আসলাম। এখন আমি শুরুরটা কি করব, একটা লিখবো, 01 দিয়ে একটা লিখলাম। লিখার পরে এখন আমি এই ধারটা ধরে যদি আমি টান দিই, যে এখানে একটা ছোট্ট এখানে একটা বক্স আছে, হ্যাঁ, এটা ধরে আপনার টান দিতে হবে, তাহলে হচ্ছে আপনার সিরিয়াল হবে 10 পর্যন্ত। এই সিরিয়াল হয়েছে। আবার আপনি যদি এই মাঝখান ধরে টান দিতেন, এই মাঝখানে এটা ধরে টান দিতেন, তাহলে কিন্তু আপনার সিরিয়াল হতো না, শুধুমাত্র সিলেক্ট হতো। ঠিক আছে, আপনি এই কর্নারে এটা যদি লিখে ধরে ধরে টান দেন তাহলে এটা কী হবে, আপনার সিরিয়াল হবে। আচ্ছা, সিরিয়াল হলো। এরপরে আছে হচ্ছে আমার প্রোডাক্ট আইডি। এইখানে হচ্ছে আপনার কি বলবো, এই ইনভয়েসের মধ্যে হার্ডেস্ট পার্ট হচ্ছে এইখানে প্রোডাক্ট আইডির এখানে হার্ডেস্ট হচ্ছে, মানে যারা হার্ড করে দেখে তাদের জন্য হার্ডেস্ট। এই বিষয়টাকে যদি সহজে চিন্তা করেন তাহলে সহজই মনে হবে, হার্ড এরকম কিছু নাই, শুধুমাত্র ফরম্যাটটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, প্রোডাক্ট আইডির জন্য আমাদের যে কন্ডিশন দেওয়া হয়েছে সেখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এটা কি হলো না, ঠিক আছে। আচ্ছা, সেখানে যদি আমরা লক্ষ্য করি এখানে লেখা আছে প্রত্যেকটার জন্য কি হবে, ইউনিক ভ্যালু হবে, দেন ডিজিট হবে কয়টা, 6 ডিজিটের। মানে আপনার এখানে যে প্রোডাক্ট আইডি ধরেন এই যে এখানে যেটা আছে, এই যে কম লেখা কম 102, এটা কিসের জন্য আছে, শুধুমাত্র ল্যাপটপের জন্য আছে, তাই না? এই ল্যাপটপের জন্য যেহেতু কম 102 আছে প্রোডাক্ট আইডি অলরেডি, তো আমার মনিটরের জন্য এই
কম 102 আসবে না, কখনোই আসবে না। আবার মাউসের জন্য 103 কখনোই হবে না, কারণ কি সেটা মনিটরের জন্য দেওয়া আছে। যদি ডুপ্লিকেট হয়, যদি ল্যাপটপের 102 মনিটরে চলে আসে, তার মানে কি সেটা ইউনিক হয়নি, সেটা কি ডুপ্লিকেট হয়েছে। তো এটাই বলছে যে আপনার প্রত্যেকটার জন্য প্রত্যেকটা কি হবে, ইউনিক হবে, এবং প্রতিটা কি 6 ডিজিটের হবে। তো এর জন্য আমরা শুরুতে যেটা করব, আমরা একদম উপরে যেটা আছে সেটা একটা লিখব। সেটা মানে আপনি জাস্ট লিখবেন, মানে কম, আপনি যদি চান ওইভাবেও রাখতে পারেন, অথবা আপনি অন্য একটা 6 ডিজিটের দিয়েও দিতে পারেন। ঠিক আছে, তা আমি যেখানে ওখানে যেভাবে আছে ঠিক সেভাবেই দিচ্ছি, কম 102। আচ্ছা, লিখলাম। এখন এই প্রোডাক্ট আইডি যেটা, সেটা কি আমার এই 10 নাম্বার সিরিয়াল পর্যন্ত অ্যাপ্লাই হবে না? যেহেতু আমার এখানে 10টা সিরিয়াল আছে, তার মানে এখানে কি 10 পর্যন্ত এটা আসবে। তো আমি প্রথমটা লিখলাম, লেখার পরে এখন আমি এটা সিলেক্ট রাখবো। সিলেক্ট রেখে আমরা যাব হচ্ছে ডাটাতে এসে আমরা আসবো ডাটা ভ্যালিডেশন, এখান থেকে হচ্ছে কাস্টমে এসে এখন আমরা হচ্ছে আমাদের যে ফর্মুলা, অনেকে ফর্মুলা দেখে ভয় পায়, সেই ফর্মুলা হচ্ছে আমরা এখানে অ্যাড করব। ভয় পায় না আসলে, মানে করতে মাঝে মাঝে একটু ঝামেলা হয়, এই জন্য অনেকের বিরক্তিও বোধ করে। এটা যদি একটু ভালো করে দেখেন তাহলে আশা করি আপনারা পারবেন। আচ্ছা, একটু মিউট করবেন, আমি একটু। আচ্ছা, আমরা ছিলাম কোথায়, ফর্মুলাতে, তাই না? তো এইখানে আমরা যে ফর্মুলাটা লিখব সেটা কি আমাদের কাস্টম না, মানে আমরা নিজেরা তৈরি করতে চাচ্ছি, তাই না? যে প্রতিটা প্রোডাক্ট আইডি কি হবে, ইউনিক হবে। এটা আপনারা যখন কোনো কাস্টম মানে নিজেদের বানানো কোনো ফর্মুলা এখানে অ্যাড করতে চাবেন, তখন আপনাদের হচ্ছে শুরুতে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইকুয়াল দিয়ে AND এটা লিখতে হবে। এটা লেখার কারণ হচ্ছে আপনাদের যে ফর্মুলাটা, সেটা কি আপনাদের এই এক্সেল সেটা কি ভ্যালিড নেবে, মানে সেটা ইনভ্যালিড বলবে না, হ্যাঁ। তো তার জন্য আমাদের শুরুতে ইকুয়াল দিয়ে অ্যান্ড লিখতে হবে। এরপরে আসে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা লিখব হচ্ছে কাউন্ট ইফ, কাউন্ট ইফ। এরপরে কাউন্ট ইফ দেওয়ার পরে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে হচ্ছে আমাদের যে প্রোডাক্ট আইডির যে কটা ঘর আছে, কি 10 পর্যন্ত না, আমাদের যে সিরিয়াল তো করা 10 পর্যন্ত। এইখানে আমরা হচ্ছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটা কি করে দেব, লক করে দেব। লক করব কিভাবে, লক করব হচ্ছে আমরা কিবোর্ডের F4 যেটা আছে সেটা প্রেস করব। লক করার সাথে সাথে দেখবেন এখানে কি হয়েছে, একটা ডলার সাইন চলে আসছে। প্রত্যেকটা লেখার আগে একটা ডলার সাইন চলে আসছে, তাই না? ফার্স্টে যখন সিলেক্ট করছি তখন কিন্তু আমার এই সেলের আগে এভাবে ডলার সাইন ছিল না। এভাবে ডলার সাইন থাকার মানে আপনার কি যেটা সিলেক্ট করছেন সেটা লক হয়ে গেছে। এখন লক করার পরে, আচ্ছা কাউন্ট ইফ কেন দিলাম, কাউন্ট ইফ দিলাম হচ্ছে আপনার এখানে আমি বলে দিলাম, শুরুতে তো ইকুয়াল দিয়ে অ্যান্ড দিলাম যে আমি যে ফর্মুলাটা অ্যাড করব সেটা ভ্যালিড হবে। এরপরে যেটা দিলাম সেটা হচ্ছে কাউন্ট ইফ, যে এটার বাংলা হচ্ছে আপনি গণনা করো যদি, হ্যাঁ, মানে এটা গণনা, কাউন্ট মানে গণনা করা, আর ইফ হচ্ছে যদি। তো আমি এই ঘরটা সিলেক্ট করলাম যে এই ঘরের মধ্যে হচ্ছে তুমি গণনা করবে, ভালো করে মানে চেক করবে যে কোনটা ডুপ্লিকেট আছে কি না, মানে এটা এই ঘরের মধ্যে সে সীমাবদ্ধ থাকবে, মানে যে কাজটা হবে সেটা এই ঘরের মধ্যে। দিয়ে একটা কমা দিব, কমা দিয়ে আমাদের যে ফার্স্ট সেলটা আছে মানে উপরের যেটা, সেটা সিলেক্ট করব।
যে এই ঘরের মধ্যে হচ্ছে তুমি গণনা করবে এবং এখান থেকে শুরু করবা, শুরুর ঘরটা দিয়ে। ঠিক আছে, আচ্ছা ক্লাস টাইম শেষে আসছে। আচ্ছা এরপরে হচ্ছে ফার্স্ট ঘরটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখন হচ্ছে আমরা কি করব, আমি দেখি আবার শুরুতে করি। আমরা ইকুয়াল দিয়ে প্রথমে কি অ্যান্ড লিখছিলাম, অ্যান্ড লিখে আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি লিখছিলাম, কাউন্ট ইফ, তারপরে হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা কি করব, লক করে দেব। লক করার পরে কমা দিয়ে আমরা ঠিক সেমভাবেই আগের মতো আমরা প্রথম যে ঘরটা সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন এখানে হচ্ছে আবার একটা ব্র্যাকেট ক্লোজ করে দিব। আমরা ক্লোজ করে দিয়ে দেন হচ্ছে আমরা ইকুয়াল দিয়ে 1 লিখব। এটা কেন করলাম? আচ্ছা কারো কি কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পারতেছি? হ্যাঁ বুঝতে পারতেছি, বুঝতে পারতেছি। তো ইকুয়াল দিয়ে কাউন্ট ইফ দিল অ্যান্ড লিখলাম যে আমার যে ফর্মুলাটা আছে সেটা কি হবে, ভ্যালিড হবে। কাউন্ট ইফ, এই ফর্মুলাটা কি হবে, ভ্যালিড হবে। এবং তারপরে আমি লিখলাম কি কাউন্ট ইফ, যে তুমি গণনা করবা কি, আমি পুরো ঘরটা কি সিলেক্ট করলাম, মানে আমার যে যে যতটুকু সিরিয়ালের মধ্যে কি আমার প্রোডাক্ট আইডি আসবে ততটুকু ঘর কি করছি আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেন হচ্ছে কি করলাম, আমি F4 দিয়ে আমি হচ্ছে লক করে দিছি। লক করে দেওয়ার পরে আমি হচ্ছে কমা দিয়ে ফার্স্ট সেল যেটা আছে মানে প্রথম যে ঘরটা সেটা আবার সিলেক্ট করছি। করার পরে ইকুয়াল দিয়ে আমি 1 লিখছি। এখানে আমি বলে দিছি যে এই ঘরের মধ্যে তুমি হচ্ছে গুনবা এবং এই শুরু করবা কোথায়, এখান থেকে উপরের সেলটা থেকে। এবং এখানে তুমি কি ম্যাচ করবা যে একটা সেলের মধ্যে একই ভ্যালুর দুইটা আছে কিনা, মানে এই 10টার মধ্যে একই ভ্যালুর দুইটা আছে কিনা, সেটা যদি থাকে তাহলে মাইনাস করে শুধুমাত্র একটাই নিবা। এই জন্য আমি ইকুয়াল দিয়ে 1 লিখলাম। এখন আরেকটা ছিল যে প্রতিটা আপনার প্রোডাক্ট আইডি হবে কি 6 ডিজিটের। এই জন্য আমার কি দিতে হবে, লেন একটা আছে লেন, এটার ফুল মিনিং আপনি লেন্থ ধরতে পারেন, মানে শর্টে হচ্ছে লেন নিয়ে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমার আবার হচ্ছে যে প্রথম সেলটা সেটা আবার সিলেক্ট করব, করে এটারও ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথমে ঘরটা সিলেক্ট করে ক্লোজ করে দিয়ে ইকুয়াল দিয়ে 6। ভাইয়া জি এখানে কাউন্ট বানানটা ভুল লিখছেন। হ্যাঁ আমি দেখছি, ওটা এখান থেকে আসতেছে না, এটা পুরোটা কাটতে হবে দেন আসবে। আমি এখানে কার্সার আসছে, এখন আসছে, তখন আসতেছিল আসেনি, আবার চলে গেছে। এই পুরোটা কাটতে হবে দেন আসবে। আচ্ছা এই তো বুঝতে পারছেন না এর মধ্যে ঝামেলা আছে কোথাও? এরপরে আপনি যদি চান এই ছয়ের পরে মানে শেষ হওয়ার পরে আপনি চাইলে কি ব্র্যাকেট একটা ক্লোজ করতে পারেন, করে দেওয়া ভালো। আর যদি মনে না চায় আপনি ওকে দিয়ে হিট করতে আপনার কি এটা ভ্যালিডেশন নিয়ে নেবে। আমার যেহেতু কাউন্ট ইফ বানানটা ভুল হয়েছে আমি এটা আবার করতেছি, আপনারা যাদের বুঝতে অসুবিধা হয়েছে আপনারা একটু আরেকবার দেখেন, আমি এক্সপ্লেন করতেছি না। এই হচ্ছে আমার ফর্মুলা। হ্যাঁ, এখন আমি যদি এখানে ওকে দেই, দেখেন আমার যে ভ্যালিডেশন আমি অ্যাড করছি সেটা কিন্তু নিচে। এখন এটা চেক করে দেখবেন আপনারা যখনই এক্সেলে কাজ করবেন, কাজ করে যখন কোনো একটা ফর্মুলা অ্যাড করবেন, ফর্মুলা অ্যাড করার পরে আপনারা সেটা নিজেরাই চেক দিবেন যাতে অ্যাসোসিয়েট এসে আপনাকে ধরতে না পারে। হ্যাঁ, তো আমি এটা চেক করব, আমি এখান থেকে ধরে আমি এটাকে পুরোটা কি করে নিলাম, সিরিয়াল করে নিলাম। এখন আমি একটা ভ্যালিডেশন মান চেঞ্জ করে ডুপ্লিকেট করার চেষ্টা করে দেখি নাই কিনা। এই দেখেন আমি এখানে 103 একবার আছে, আমি 4 চেঞ্জ করে আমি 3 দিতে নিছি, সে কিন্তু এখানে নেয় নাই। আমি যদি ক্যান্সেল দিই এখানে 104ই আছে।
এটা কি করছে, প্রোডাক্ট আইডি যেটা আছে সেটা এখন ফিক্সড হয়ে গেছে। এখন আপনি চাইলেও এটা ডুপ্লিকেট করতে পারবেন না। আবার যদি কোনোটাতে 6 ডিজিটের জায়গায় আপনি যদি 7 ডিজিট অথবা 8 ডিজিট দেন, তাও আপনার এটা নেবে না। তাহলে কি, তার মানে আমার যেই ফর্মুলাটা ছিল বা যেই এক্সেলের কাজটা ছিল সেটা কি হয়েছে, কমপ্লিট হয়েছে। এই হচ্ছে আপনার প্রোডাক্ট আইডির মধ্যেই কাজটা করতে হবে। এরপরে আসে হচ্ছে আইটেম নেম। এই আইটেম নেমের ক্ষেত্রে কি করতে হবে, আপনার আইটেম নেমের ক্ষেত্রে যে আমি যখনই এই সেলটা সিলেক্ট করব, যতগুলো আইটেম আছে ততগুলো আমার এখানে কি ড্রপ ডাউন আকারে এখানে চলে আসবে, যাতে কি হয় আমি সহজেই ক্লিক করতে পারি। এইটার জন্য কি করব, আপনার ড্রপ ডাউন মেনু আকারে আসার জন্য এটা ঠিক সেমভাবেই আমরা যাব হচ্ছে ডাটাতে, ডাটার এখানে ডাটা ভ্যালিডেশন, এইখানে এনি ভ্যালু করা থাকবে। এখান থেকে আমরা এখন আসবো কোথায়, তখন তো আমরা কাস্টমে ছিলাম না, এখন আসবো হচ্ছে লিস্টে। এই লিস্টে আসার পরে আপনি যখন এই সোর্সে প্রতিটা আইটেমের নাম লিখবেন, এখানে আইটেম আমার কয়টা আছে এখানে, যেমন আছে ল্যাপটপ, এই ল্যাপটপ আমি এখানে লিখব ল্যাপটপ। এটা লেখার পরে আমরা একটা কমা দিব। দেন হচ্ছে আর কি আছে আমার মনিটর, মনিটর দিয়ে পেস্ট, আবার হচ্ছে কমা। মানে আপনার প্রতিটা আইটেমের ক্ষেত্রে আইটেম আলাদা আলাদা করে লিখে দেন হচ্ছে মাঝখানে কি করতে হবে, একটা করে কমা দিতে হবে। আপনি যদি কমা না দেন তাহলে আপনার এই সবগুলোর নাম এক এক জায়গায় চলে আসবে। আমি কমা দিয়ে দেখাই, এরপরে আমি কমা কেটে দিয়ে দেখাবো যে কি হয়। এই আমি যেতটুকু ঘর সিলেক্ট রেখে এটা করছি, এখন আমি যদি ওকে দেই, এই প্রতিটা ঘর আমি যখন ক্লিক করব পাশে দেখেন একটা কি আসছে, এরর মতন আসছে। মানে যখনই আমি এই ঘরগুলো সিলেক্ট করব, কিন্তু আমি এই পাশের ঘর সিলেক্ট করলে আসবে না, কারণ কি আমি এখানে ফরম্যাট করছি। এখন আমি যদি ক্লিক করে দেখেন, আমি ল্যাপটপ লিখছি, মনিটর লিখছি, মাউস লিখছি, যে কোনো একটা ক্লিক করি ওটা কিন্তু এখানে চলে আসবে। আপনার এই আইটেম নেমের ক্ষেত্রে এই ফরম্যাটটাই আপনাকে অ্যাপ্লাই করতে বলছে। এখন আমি তো কমা দিয়ে দেখলাম, আমি কমা ছাড়া যদি দেই তাহলে কি হবে একটু দেখি। ডাটা ভ্যালিডেশন থেকে লিস্টে থেকে এখন আমি মাঝখান থেকে কমাটা কেটে দেই। ল্যাপটপ, হ্যাঁ, আবার এর মাঝখানে ধরেন আপনি চাইলে একটা করে স্পেস রাখতেও পারেন, নাও রাখতে পারেন, আমি দেখানোর জন্য করতেছি। এখন যদি আপনি ওকে দেন, এখন এখানে লিখেন, আপনার এই সবগুলো একসাথে চলে আসছে। আপনি যদি কমা না দেন তাহলে এভাবেই চলে আসবে, স্পেস দিয়ে লিখলেও এভাবেই চলে আসবে। তো এই জন্য আপনার কি করতে হবে, কমা দিতে হবে। তো আইটেম নেমের যেটা ছিল সেটা এভাবেই করতে হবে। এটা করা শেষ হলো, এরপরে হচ্ছে আমাদের কাজ কি, আমাদের এই কোয়ান্টিটির এখানে এখানে হচ্ছে আমার কোয়ান্টিটি অ্যাড করতে হবে, এবং প্রতিটা লেখার শেষে কি থাকবে, পিসিএস লেখা আছে। আচ্ছা, পিসিএস মানে কি, পিস, হ্যাঁ। তো আপনি এখানে যেভাবে আছে আপনি চাইলে এটা যদি লিখে দেন, ধরেন 12 লিখলাম, 12 লেখার পরে পিসিএস যেটা লেখা আছে সেটা আমি হাতে লিখে দিলাম, তাহলে কি হবে, আপনার এখানে যে ফরম্যাটটা অ্যাপ্লাই করবেন, যে রেট আর হচ্ছে অ্যামাউন্টের এখানে যে গুণগুলো অথবা যোগগুলো আপনি করবেন, এখানে সেটা অ্যাপ্লাই হবে না, তখন সেটা কাজ করবে না। তো এইখানকার আপনার যে পিস লেখা থাকা অবস্থায় আপনার যাতে এই অঙ্কগুলো কাজ করে, এর জন্য এখানে কিছু কাজ করতে হবে। কাজটা কি, আপনার এখানে আছে হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে আপনার এই পুরোটা ঘর আবার সেমভাবে সিলেক্ট রাখবেন। সিলেক্ট রাখার পরে আমরা যাব হচ্ছে এই হোম থেকে নাম্বারের এই অ্যারোতে এসে এখানে যে কাস্টম নামে একটা আছে, এই কাস্টমে আসবো।
কাস্টমে এসে এখানে যে জেনারেল লেখা আছে, এই জেনারেল কেটে দিয়ে আমাদের দিতে হবে কি, শিফট ধরে হ্যাশ, ক্লাস টাইম কতটুকু আছে? 3 মিনিট। আচ্ছা এটা দেখানো যাবে। হ্যাশ দিয়ে প্রথমে আমরা হ্যাশ দিব, হ্যাশ দিয়ে একটা স্পেস দিব, স্পেস দিয়ে আমরা হচ্ছে ডাবল কোটেশন যেটা সেটা অ্যাড করব। আপনি যদি এইভাবে যে কোটেশনের যে কিটা আছে সেটা যদি এমনিতে প্রেস করেন তাহলে এখানে একটা কোটেশন আসবে, আমাদের এখানে দিতে হবে কি ডাবল কোটেশন। তো সেই জন্য আমরা শিফট ধরবো, শিফট ধরে আমরা ওই কোটেশনের যে কিটা আছে সেটা প্রেস করব, তাতে কি আসবে, আমার ডাবল কোটেশন আসবে। এখন এর মধ্যে আপনি পিস লেখা লিখতে পারেন, অথবা মানে আপনি যেটা চান, ধরেন অনেকেই লিখতে চান টাকা বা অন্য কিছু, মানে যেটা লিখতে চান সেটা এখানে লিখবেন। আমার এখানে পিস দরকার, আমি পিস লিখলাম। লিখার পরে এখন এই শিফটে আবার সেমভাবেই ডাবল কোটেশন দেব, দেওয়ার পরে এখন আমি ওকে দিয়ে দেব। এখন আপনি যত নাম্বারই লিখেন না কেন, 12 ছিল না, 12 দেওয়ার পরে আপনি যখন এন্টার দিবেন ওটার শেষে আপনার এই পিএসসি লেখাটা, পিসিএস লেখাটা কি চলে আসবে। এখন আপনি যদি এখান থেকে যে অঙ্কগুলো ছিল সেটা যদি করেন, এর সাথে গুণ যদি করেন, গুণ অথবা যোগ যাই করেন, সেটা কি হবে, অ্যাপ্লাই হবে আপনার কি ভ্যালু, মানে মানে অ্যাপ্লাই, ওটা অ্যাপ্লাই করবে। অথবা আপনি যদি এখানে শুধুমাত্র লিখে দিতেন, 12 লেখার পরেও যদি পিএসসি লিখে দিতেন সেটা নিত না। আচ্ছা এটা আমি পরে আবার লিঙ্ক দিতেছি, সেটাতে আপনারা সবাই জয়েন হন, সেখানে আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ এটা 3 মিনিট আছে, 3 মিনিটে এখন 2 মিনিট। ওনারা জয়েন হোক। আচ্ছা আমি একটু যে আপনাদের ব্রেকের মাঝখানে আমি একটু সাজিয়ে নিয়েছি যাতে কি সময়টা একটু কম নষ্ট হয়। হ্যাঁ আপনাদের এইভাবে করতে হবে। কোয়ান্টিটি পর্যন্ত আমরা আসছি, এরপরে আসছে কোথায়, আমাদের রেট। রেটের এখানে আপনাদের বেশি কাজ নাই এখানে। স্যার স্ক্রিন শেয়ার করেছেন? আচ্ছা সরি সরি, আমি হ্যাঁ, ভুলে কিছু দেখা গেছি, যাচ্ছে। ভুলে গেছি, এক সেকেন্ড। এখন আই থিঙ্ক দেখা যায়। জি। জি স্যার দেখা যাচ্ছে। ওকে ওকে আচ্ছা আমি একটুখানি সাজিয়ে নিয়েছি, মানে আইটেম নেম যেগুলো ছিল ওগুলো বসালাম, মানে ড্রপ ডাউন এভাবে। দেন হচ্ছে কোয়ান্টিটিটা যা যা ছিল আর কি, যাতে পরবর্তীতে যেই কোশ্চেনটা করবো তাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমাদের রেট যেটা, মানে কোয়ান্টিটি পর্যন্ত আমরা বুঝছি না সবাই, কোয়ান্টিটির এই পর্যন্ত তো আসছে, এর মধ্যে কোনো ঝামেলা আছে? যদি ঝামেলা থাকে তাহলে ক্লাসটা আবার শুরু থেকে দেবেন, ঠিক আছে? দেখলে আপনাদের যে ঝামেলা যদি থাকে তাহলে শেষ হয়ে যাবে। আশা করি ঝামেলা নাই। আচ্ছা রেটের এখানে দেখেন, এখানে বেশি কাজ নাই। আপনার যে টোটাল অ্যামাউন্টটা আছে, মানে রেট যেটা 50,000, এর মধ্যে শুধুমাত্র 50,000 লিখে আপনার হচ্ছে এই আমি লিখে দেখাই। আচ্ছা 50,000 লেখা হয়েছে না, না সরি 5,000 হয়েছে আই থিঙ্ক। হ্যাঁ এখন ঠিক আছে। নাকি 5 লাখ হয়ে গেছে? আরে এখন ঠিক আছে। আচ্ছা এই লেখার পরে ওনারা বেশি কাজ করে নাই, বা আপনাদেরকে বেশি কাজ করতে হবে না। এখানে এসে জাস্ট লিখবেন, লেখার পরে এই যে হোমের মধ্যে এসে হোম রিবন নাম্বার যেটা রিবন, এখানে আপনার একটা দেখবেন আছে কমা স্টাইল আছে, এটাতে জাস্ট ক্লিক করে দেবেন, আপনাদের এই রেটের মধ্যে কাজ শেষ। এরপরে আবার নিচে যেটা আছে, নিচে কত আছে, নিচে আছে 10,000, এটাকে আবার ওইভাবে লিখে দেন আপনারা ওই এখান থেকে ওই যে কমার যে স্টাইলটা এটা সিলেক্ট করে দেবেন, তাহলে এখানে যেভাবে আসে ঠিক সেমভাবেই আপনার ওটা চলে আসবে। রেটের মধ্যে আমার কোনো কাজ নেই। এরপরে আসে হচ্ছে আমার অ্যামাউন্ট। অ্যামাউন্টটা কি, আমার হচ্ছে টোটাল অ্যামাউন্ট, মানে কি আমার একটা ল্যাপটপের দাম আছে হচ্ছে 50,000 করে, আর টোটাল আছে হচ্ছে 12 পিস। তো কি একটা 12 পিসের সাথে কি হবে, 50,000 গুণ হবে। তো এই গুণটা হয়ে টোটালটা এই অ্যামাউন্টের ঘরে বসবে। এটার জন্য কি করব, আমরা একটা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে আমরা কোয়ান্টিটির ঘর সিলেক্ট করব। দেন কি আমরা
গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে এই রেটের যে ঘরটা আছে সেটা সিলেক্ট করব, করে এন্টার। আমার এটা গুণ হয়ে যাবে। এখন এখানে আরেকটা বিষয় আছে, আপনি যে গুণ করবেন, গুণ করার পরে দেখবেন যে আমার টোটাল অ্যামাউন্টের শেষে একটা চিহ্ন আছে, তাই না? এটা কি আমাদের বাংলার টাকার সিম্বল। তো এটা যে টাকা সেটা বোঝানোর ক্ষেত্রে আপনার এই সিম্বলটা ইউজ করতে হবে। এই সিম্বলটা আপনি দিবেন কোথা থেকে? আবারও আমরা সবগুলো ঘর সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমরা দেখেন এইখানে এই নাম্বারের উপর একটা সিম্বল আছে, অথবা আপনি এই অ্যারোতেও যেতে পারেন। আমি অ্যারো দিয়ে কয়েকবার দেখাইছি, এখন সিম্বলটা দেখাই। এই সিম্বলের এখানে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পাঁচটা আছে আপনার অলরেডি সিম্বল। আমার তো এগুলো দরকার নেই, আমার দরকার হচ্ছে টাকার। তো আমি এখানে মোর অ্যাকাউন্টিং ফরম্যাট যেটা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে ওই অ্যারোতে ক্লিক করলে যেখানে আসতেন এখানেও সে একই জায়গায় আসবেন। তো এইখান থেকে আপনারা এই যে দেখেন সিম্বল যেটা, সেটা কিন্তু ডলারে আসে, ডলার দেওয়া আছে। আমার এখান থেকে এটা চেঞ্জ করে টাকা যেটা আছে সেটা লিখতে হবে। লিখে আই থিঙ্ক পাবেন না, আপনি একটু নিচে স্ক্রল যদি করেন, এই যে স্ক্রল করলে এই যে আমাদের যে বাংলা টাকা, টাকা সেটা আসে এইখানে। প্রথমে লেখা বাংলা, দেন ব্র্যাকেট দিয়ে বাংলাদেশ। এটা সিলেক্ট করে জাস্ট ওকে দেব। আমার এখানে দেখেন শেষে এই চিহ্ন চলে আসছে। ঠিক সেমভাবে এই যে আপনি ফর্মুলাটা অ্যাপ্লাই করলেন, এই গুণের যে ফর্মুলাটা, এটাই নিচের ঘরে আপনার কি করতে হবে না? নিচের ঘরেও কি আবার গুণ করতে হবে না? তো এটা করার জন্য আমরা এই সেলের মধ্যে যেই ফর্মুলা বা যেই ফরম্যাটটা ইউজ করছি, সেই ফরম্যাটটা এগুলোতে কপি করার জন্য আমরা আবারও এই মাঝখানের এই মানে শেষের দিকের যেই আরও স্কোয়ারটা আছে সেখানে কার্সার রেখে আমরা নিচের দিকে টান দিব, যাতে কি হয়, এখানকার যেই ফর্মুলাটা আমি অ্যাড করছি বা যে ফরম্যাটটা আমি করছি সেটা নিচেরগুলোতে কি হবে, কপি হয়ে যাবে। এখন আপনি এখানে আবার ভ্যালু বসান। নাম কি ভাই ওই পয়েন্টটার নাম কি স্যার, ওই যে পয়েন্টটা ধরে টান দিলেন? আচ্ছা, এই পয়েন্টের নাম আসলে আমি জানি না, আমি আপনাদেরকে কিভাবে বলবো, আমি এটাকে ওকে ওকে ওনাদেরকে ওকে। স্কোয়ার বলেই আমি ওনাদেরকে শিখাই, এই পয়েন্টের নাম আমার জানা নাই। এটা ধরে টান দিবেন, এটা এখানে আপনি সিলেক্ট করলেই আপনার এটা এখানে চলে আসবে। আর মাঝখানে ধরে আপনি যদি টান দেন বা মাঝখানে ধরে করেন তাহলে শুধুমাত্র সিলেক্ট হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে আপনি যখনই আপনি কোনো প্রাইস আপডেট করবেন, এটার সাথে সাথে এখানকার প্রাইসগুলোও আপডেট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমার এই গ্র্যান্ড টোটাল। এই গ্র্যান্ড টোটাল হবে কি, আমার সবগুলো অ্যামাউন্টের যোগ হবে, তাই না? যে এখানে যতগুলো অ্যামাউন্ট হবে সবগুলোর যোগফল আমি এখানে নিব। সেটা কিভাবে নিব? ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমি সাম লিখব। সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখন আমার সবগুলো ঘর অ্যামাউন্টের মানে যতগুলো ঘরে আপনার সংখ্যা আছে সেগুলো একসাথে যোগ করতে চান, সেগুলো একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার ব্র্যাকেট ক্লোজ করতেও পারেন, আর যদি না চান না করলেও সমস্যা নাই, দিয়ে আপনি শুধু এন্টার দিবেন, তাহলে এই অ্যামাউন্টের ঘরে যা আছে সবগুলো যোগ হয়ে এখানে চলে আসবে। এখন আমি এইখানে কত আসে, 7,50,000। এখন এখানে আমি যদি কোনো ভ্যালু অ্যাড করি তাহলে সাথে সাথে এখানকার ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে, ওটা মাল্টিপ্লাই করে। যদি এখানে লিখি 20,000, এখন যদি দেই তাহলে দেখেন আমার সাথে সাথে যে ভ্যালুটা ছিল সেটা কি চেঞ্জ হয়ে গেছে। মাউসের দাম তো 20,000 হয় না, এটা 200 টাকা হয়। আচ্ছা, এই গ্র্যান্ড টোটাল আমার কি হলো, অ্যাড হয়ে গেল। এরপরে আসে হচ্ছে আমার ডিসকাউন্ট। ডিসকাউন্টের ক্ষেত্রে আবারও একটু ফর্মুলা অ্যাড করতে হবে আমাদের, কারণ হচ্ছে ডিসকাউন্ট এখানে আমার 3টা হবে। আমি যদি এখানে আসি, দেখেন আমার এখানে ডিসকাউন্টের জন্য কি বলছে, 3টা শর্ত বলছে। একটা বলছে মোর দেন 5 lakhs, মানে আপনার যে টোটাল অ্যামাউন্টটা সেটা যদি 5 লাখের বেশি হয় তাহলে আপনি ডিসকাউন্ট দিবেন কত, 9%। আবার যদি আপনার গ্র্যান্ড টোটাল 3 লাখের বেশি হয় তাহলে ডিসকাউন্ট দিবেন কত, 3%। আবার যদি 3 লাখের কম হয় তাহলে ডিসকাউন্ট হবে হচ্ছে 1%। মানে যে কাস্টমার 5 লাখের টাকার বেশি আপনার কাছ থেকে কিনবে
তাকে আপনি ডিসকাউন্ট বেশি দিবেন, আবার 3 লাখ টাকার কমে যে কিনবে তাকে ডিসকাউন্ট আপনি কম দিবেন, সেভাবে হচ্ছে আপনি সেট করবেন। তো এটা করার জন্য আমরা আবারও শুরুতে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে লিখব ইফ, ইফ হচ্ছে যদি, যদি দিয়ে ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমার যে গ্র্যান্ড টোটালের যে ঘরটা সেটা, এবং আমরা যে কম বা বেশি যেটা বললাম সেটা আমরা ডিনোট করব কি, ডিনোট কীভাবে, সেটা হচ্ছে এক্সেলের মধ্যে গ্রেটার দেন অথবা লেস দেন যে সিম্বলটা আছে সেটা দিয়ে। তো ইফ যদি আমার এই গ্র্যান্ড টোটালের ঘরের যে অ্যামাউন্ট সেটা যদি বেশি হয় কিসে থেকে, 5 লক্ষ টাকার 5 লক্ষ টাকা থেকে, 5 লক্ষ টাকা থেকে যদি বেশি হয়, এই যে আমি এটা কি গ্রেটার দেন যে সিম্বলটা সেটা গ্র্যান্ড টোটালের ঘরের দিকে রাখছি, বেশি হয় তাহলে কি হবে, এটা কমা দিয়ে এখন বলবো যে তাহলে কি হবে, তাহলে এই গ্র্যান্ড টোটালের ঘরের সাথে গুণ হবে হচ্ছে 9%, 9%। এই হলো আমার ফার্স্ট যে কন্ডিশন সেটা, যে যদি আমার এই গ্র্যান্ড টোটালের ঘর এই 5 লাখ টাকার বেশি হয় তাহলে এই গ্র্যান্ড টোটালের সাথে 9% কী করবে, গুণ করবে। একটা গেল কন্ডিশন, এরপরে আরও দুইটা আছে না, তার জন্য আবার ইফ, ইফ দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার গ্র্যান্ড টোটালের ঘর, যদি এই গ্র্যান্ড টোটালের ঘর আবারও গ্রেটার দেন সিম্বলটা থাকবে কোন দিকে, F17 মানে গ্র্যান্ড টোটালের ঘরের দিকে, যে 5 লাখ টাকার, না 5 লাখ না সরি 3 লাখ টাকার, 3 লাখ টাকার যদি বেশি হয় আবার কমা দিয়ে, তাহলে আমার কি গ্র্যান্ড টোটালের ঘর গুণ হবে কত, গুণ হবে হচ্ছে 3%। এই গেল সেকেন্ড কন্ডিশন। এরপরে আরেকটা আছে না থার্ড কন্ডিশন, সেটা আবার কি ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট গ্র্যান্ড টোটালের ঘর, এবার হবে কি আমার গ্রেটার দেন যে সিম্বলটা সেটা হবে কি আমার 3 লাখের দিকে, যে 3 লাখ টাকার কম যদি আমার গ্র্যান্ড টোটালের ঘর হয়, মানে গ্র্যান্ড টোটালের ভ্যালু যদি 3 লাখ টাকার কম হয় কমা দিয়ে, তাহলে আমার গুণ হবে কত, এই গ্র্যান্ড টোটালের ঘরের সাথে গুণ হবে 1%। এরপরে কমা, এখন আপনি যদি এন্টার দেন, এবার যদি ইয়েস লেখেন, আপনার দেখেন এই গ্র্যান্ড টোটাল থেকে কিন্তু ডিসকাউন্ট নিয়ে আসছে। এখন এখানে আমি যদি ভ্যালু চেঞ্জ করি, চেঞ্জ হবে না, এখান থেকে ভ্যালু চেঞ্জ করতে হবে। ধরেন আমি এখান থেকে কেটে দিলাম, মানে 0 রাখলাম, রেখে এখন যদি দেখেন আমার এই 1 লাখ টাকা কি 3 লাখ টাকার নিচে না, এখান থেকে শুধুমাত্র 1% আপনার কি হয়েছে, ডিসকাউন্ট আসছে। এই 1,60,000 টাকা আপনি ডিসকাউন্ট করে দেখেন, 1% বের করে দেখেন, সেটা 1,16,000 টাকা হবে। আবার যদি আমি 5 লাখ টাকার বেশি রাখি তাহলে আমি টোটাল কত পাবো, 9% আমি ডিসকাউন্ট পাবো। এই ফর্মুলাটা বুঝি না, আরেকবার বুঝাবেন এটা? ডিসকাউন্টের এটা হ্যাঁ হ্যাঁ। আপনি এটা রেকর্ড থাকবে, আপনি একটু ব্যাকে টেন দিয়ে টানে দেখে নেন। হ্যাঁ, আমি ওকে ওকে ওকে। আবার একটু বলে যাই, ওভারভিউ বলে যাই, তাহলে বুঝতে অসুবিধা হবে না। আমার শর্ত আছে তিনটার মধ্যে হচ্ছে আমি 3টা অ্যাপ্লাই করব, সেজন্য শুরুতে ইকুয়াল দিয়ে ইফ লিখলাম। ইফ লিখে আমি প্রথমে গ্র্যান্ড টোটালের ঘরটা সিলেক্ট করে গ্রেটার দেন যে সিম্বলটা সেটা রাখছি গ্র্যান্ড টোটালের দিকে, আর লেস দেন যেটা সেটা রাখছি হচ্ছে 5 লক্ষর দিকে। যে 5 লক্ষ থেকে যদি বেশি হয় গ্র্যান্ড টোটালের ঘরের ভ্যালু, তাহলে কমা দিয়ে, তাহলে কি হবে, গ্র্যান্ড টোটালের সাথে 9% কি হবে, গুণ হবে। ঠিক সেমভাবে বাকি এই পরের দুইটাতেও করে দিছি। দেওয়ার পরে জাস্ট আপনি এন্টার দিলে আপনার এই গ্র্যান্ড টোটালের যেটা সেটা ডিসকাউন্ট অটোমেটিকলি হয়ে যাবে। যদি 5 লাখ টাকার বেশি থাকে তাহলে 9% ডিসকাউন্ট দিবে, 5 লাখ টাকার 3 লাখ টাকার বেশি থাকলে হচ্ছে 3% দিবে, আর 3 লাখ টাকার কম থাকলে 1% দিবে। এরপরে আসে হচ্ছে আমার ভ্যাট হবে কি, আমার এই গ্র্যান্ড টোটালের হবে 3% হবে ভ্যাট। তার জন্য কি করব,
আবার আমরা যেভাবে ডিসকাউন্ট দিছি ঠিক সেমভাবেই না যোগ যেভাবে করছি আর কি, হ্যাঁ, ইকুয়াল দিয়ে আমি গ্র্যান্ড টোটালের ঘরটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যখন যোগ করছি তখন জাস্ট সিলেক্ট করে যোগ চিহ্ন দিছি, এখানে আমরা হচ্ছে গুণ চিহ্ন রাখবো, রেখে এটার আমার ভ্যাট বলছে হচ্ছে 3%, 3% আমি লিখে দেব 3%। এখন আপনি যদি দেন আপনার এই টোটাল গ্র্যান্ড টোটালে যত টাকা আসবে তার 3% অটোমেটিকলি ভ্যাট এখানে চলে আসবে। এরপরে আসে হচ্ছে পেয়েবল অ্যামাউন্ট, মানে কি আমার গ্র্যান্ড টোটাল মানে টোটাল অ্যামাউন্টটা যোগ আমার এই ভ্যাট এবং ডিসকাউন্ট কি দিবে, মানে ডিসকাউন্ট কি করবে, মাইনাস করবে, মানে এই দুইটা যোগ করবে তার সাথে ডিসকাউন্ট মাইনাস করে দিবে, সেটা হবে আমার পেয়েবল অ্যামাউন্ট। সেটা কিভাবে করব, ঠিক সেমভাবে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে আমি গ্র্যান্ড টোটালের ঘর সিলেক্ট করব, দেন হচ্ছে যোগ, যোগ হবে কি ভ্যাটের ঘর, দেন হবে হচ্ছে বিয়োগ, কারণ কি আমরা ডিসকাউন্ট কি করব, মাইনাস করব, এই ডিসকাউন্টের ঘর। এখন আপনি এন্টার দিলে এই দুইটার যোগফল যোগ দিয়ে এটার বিয়োগ করে দিবে। 1,60,000 টাকা হচ্ছে আমার টোটাল আসছে, 7,60,000 টাকা টোটাল আসছে, সেখান থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে এবং ভ্যাট যোগ করে আপনার কি 7,14,400 টাকা আপনার কি পে করতে হবে। এই হচ্ছে আপনার পেয়েবল অ্যামাউন্ট। এই পর্যন্ত আশা করি কারো কোনো ঝামেলা নাই। যদি এই ঝামেলা থাকে এখনই একটু বলেন, আর যদি না থাকে তাহলে আমি পরবর্তীতে আগাই। আচ্ছা, কেউ কথা বলতেছেন না, আমি ধরে নিলাম আপনারা সবাই বুঝতে পারছেন, তাহলে আমি পরেরটাতে আসি। এরপরের যেটা আছে সেটা হচ্ছে ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ, মানে স্যাম্পল 2 আপনাকে দুইটা স্যাম্পল দিছে, হ্যাঁ। এরপরের যেটা এটা হচ্ছে আপনার যে প্রোডাক্ট আইডি, মানে এটার শর্ত যেটা আছে সেটাও এখানে আছে, প্রিপেয়ার ড্রপ ডাউন ইন প্রোডাক্ট আইডি অ্যান্ড প্রোডাক্ট নেম, মানে প্রোডাক্ট নামের জায়গায় হবে আপনার ড্রপ ডাউন এবং প্রোডাক্ট আইডির জায়গায়ও হবে কি আপনার ড্রপ ডাউন। আচ্ছা, এটা আমরা আগে করি, আমাদের এটাই তো নিচে আসবে, এটাকে কপি করি, এখানে পেস্ট। আচ্ছা, এরপরের যে ঘরটা সেটাও আমার দরকার, তাই না? আচ্ছা, দুইটা একসাথে করা যেত না, আই থিঙ্ক করা গেলে আমি যদি এখান থেকে কপি করি আই থিঙ্ক এটার ফরম্যাটটাও কপি হবে। আমি এখান থেকে কপি না করি আলাদাই করে নিই। আচ্ছা, তো আমার এখানে যে প্রোডাক্ট আইডি যেটা লেখা আছে এখানে আমার কি হবে, ড্রপ ডাউন হবে, মানে এই প্রোডাক্ট আইডিগুলো আমার যেমন আইটেম নেমের মতো এখানে যে ড্রপ ডাউন চলে আসে, ঠিক সেমভাবে প্রোডাক্ট আইডি কি করবে, এখানে ড্রপ ডাউন হিসাবে আসবে। তার জন্য আমরা ড্রপ ডাউন অ্যাড করছিলাম থেকে ডাটা থেকে, ডাটা ভ্যালিডেশন, দেন হচ্ছে লিস্ট এসে তখন আমরা কি করছিলাম, আইটেম নেমের সময় আমরা প্রতিটা আইটেম লিখছি এবং একটা করে কমা দিছি। এখন আর এত কষ্ট করতে হবে না, আপনি সোর্সের এখানে এসে শুধুমাত্র এই প্রোডাক্ট আইডি যে কটাতে আসে সে কটা ঘর সিলেক্ট করেন, সিলেক্ট করার সাথে সাথে ওই ঘর এখানে আসবে, দেন হচ্ছে ওকে দিয়ে দেন। এটা কিন্তু প্রোডাক্ট আইডির এই ঘরটা আমি সিলেক্ট রেখে দেন ডাটা ভ্যালিডেশন দিছি। এখন দেখেন আমি যখন করলাম এখন আমার এখানে লিস্ট চলে আসছে, সবগুলো প্রোডাক্ট আইডি এখানে অটোমেটিকলি ড্রপ ডাউন হিসেবে চলে আসছে। এখন যদি আমি ক্লিক করি তাহলে এই প্রোডাক্ট আইডি এখানে আসবে। আইটেম নেমের ক্ষেত্রেও ঠিক সেম, ডাটা ভ্যালিডেশনে যাব, লিস্ট যেটা আছে সেটা সিলেক্ট করব, করার পরে এই সোর্সের এখানে সবগুলো সিলেক্ট করে দেব, দেন ওকে। আমার আইটেম নেমও কি হয়েছে, ড্রপ ডাউন হিসেবে চলে আসছে। এখন আমার এখানে যে ফর্মুলাটা বলছে, মানে যে ভ্যালিডেশনটা অ্যাড করতে বলছে সেটা বলছে হচ্ছে আমাদের হচ্ছে যে রেটটা আছে সেটা কি হবে, প্রোডাক্ট নেমের ভিত্তিতে আসবে, মানে আমি এখানে যে প্রোডাক্টের নামটা লিখব তার ভিত্তিতে এখানে কত পিস আছে, কত টাকা দাম এবং টোটাল অ্যামাউন্টটা কি এখানে অটোমেটিক চলে আসবে। মানে আপনারা বলতে পারেন যে একটা
সার্চ সার্চ বারের মতন কাজ করবে। যে আমি যদি দেখতে চাই যে কেসিং কত পিস আসে বা কত টাকা আসে, আমি এখানে জাস্ট কেসিং লিখবো, অটোমেটিকলি কত কোয়ান্টিটিতে আসে, কত রেট আসে এবং কত টোটাল আসছে সেটা এখানে অটোমেটিক চলে আসবে। এইভাবে আর কি সার্চ হিসাবে এখানে নিয়ে আসতে হবে। তো এটা করার জন্য আর একটা কি আছে, ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হচ্ছে ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ। আপনার এখানে বলেই দিছে ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ ফাংশন। এই ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ ফাংশন ইউজ করে আপনার কি করতে হবে, এটা অ্যাপ্লাই করতে হবে। এর জন্য কি করব, আমরা এই ঘরের মধ্যে এসে ফার্স্টে ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে যেহেতু বলছে ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ ফাংশন, তো শুরুতে হবে ইন্ডেক্স। ইন্ডেক্স দেওয়ার পরে হচ্ছে আমরা একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে আমরা প্রোডাক্ট নেমের ভিত্তিতে কি আমরা এগুলো আনবো না, তাহলে কি প্রোডাক্ট নেমের যে ঘরগুলো আছে সেগুলো সিলেক্ট করব। ইন্ডেক্স মানে হচ্ছে আপনার মানে কোনো জায়গা থেকে ভ্যালু নিয়ে আসা, এটা হচ্ছে ইন্ডেক্স। না, এটা আই থিঙ্ক আমি ভুল করছি, এটা কোয়ান্টিটির ঘরে হবে। কারণ আইটেম নেমের ঘরে আমি কাজটা অলরেডি করছি একটা, সেটা হচ্ছে ড্রপ ডাউন করছি। আমার যেটা কাজ করব সেটা হবে হচ্ছে কোয়ান্টিটির ঘরে। এইখানে আমরা ইকুয়াল দিয়ে লিখবো ইন্ডেক্স। ইন্ডেক্স লিখে ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে এ কোয়ান্টিটির ঘর, যে এইখান থেকে হচ্ছে আমার ভ্যালু উঠায় নিয়ে আসবে। আইটেম নেমে না, আমার কোয়ান্টিটি এটা হচ্ছে করবে। দেন কি একটা কমা দিব, কমা দিয়ে লিখবো হচ্ছে ম্যাচ। ম্যাচ করবে কার সাথে, ম্যাচ করবে এখানে ম্যাচ করবে, কিন্তু সেটা কোত্থেকে আনবে ম্যাচটা, এইখান থেকে, এই উপরের আইটেম নেমগুলো থেকে। এখন ম্যাচ যে করবে সে কতবার করবে, এক্স্যাক্ট ম্যাচ করবে নাকি তার উপরে বা নিচে যাবে। এক্স্যাক্ট ম্যাচের জন্য আমরা দিব হচ্ছে 0। এখন দেওয়ার পরে আমি যদি ওকে দেই, ভুল হয়েছে কোথাও, এটা আই থিঙ্ক লক হবে। আচ্ছা, ওটা লক হবে। এনে হচ্ছে আপনি যখন চেঞ্জ করবেন, ধরেন আমি যে ল্যাপটপ আনলাম, সাথে সাথে আমার কোয়ান্টিটিতে কত পিস ল্যাপটপ আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। আবার যদি এটা সিলেক্ট করে আমি যদি র্যামে আনি, তাহলে র্যাম কত পিস আছে সেটা এখানে চলে আসছে। ইন্ডেক্সের এটা বোঝা গেছে। এরপরে রেট আর অ্যামাউন্টও ঠিক সেমভাবে আমরা করব। তার জন্য কি করব, এটা ধরে জাস্ট কপি করে এখানে এনে দেব। মানে ওই ঠিক যেটা যে স্কোয়ার যেটা ছিল সেটা ধরে এদিকে টান দিলে কি এটার যে ফরম্যাটটা সেটা এখানে কপি হয়ে যাবে। এখন আমার র্যামের এখানে না আসতেছে, কারণ আমি র্যামের এখানে কোনো ভ্যালু নাই। আমি যদি ল্যাপটপে দেই, তাহলে ল্যাপটপের ক্ষেত্রে যা আছে, কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে, অ্যামাউন্ট আচ্ছা, ফরম্যাটটা সম্ভবত এখানে আসে নাই। আমি যেহেতু কোয়ান্টিটির মধ্যে করে দিছি, সেটা কপি তো হওয়ার কথা। নিচ্ছে না কেন, ফর্মুলা তো ঠিকই আসছে, এখানে ভুল হলো কোথায়।
আচ্ছা, এখান থেকে সম্ভবত ভুল হয়েছে। কোয়ান্টিটিতে অ্যাপ্লাই হয়েছে, আমার এখানেও অ্যাপ্লাই হয়েছে, কিন্তু তো না আসার কথা না। আচ্ছা, এখানে ভুলটা হয়েছে কোথায় দেখেন, আমার এখান থেকে তো ঠিকই কোয়ান্টিটিতে সিলেক্ট করছে, কিন্তু আমি যখন যে কোথা থেকে ম্যাচ করবে সেটা কিন্তু সে আইটেম নেমের এখানেই আনছে, এটা কিন্তু কোয়ান্টিটির ঘরে আনে নাই। এটা লক্ষ্য করছেন? এর জন্য এটা হয় নাই। এটা হবে কোথায়? কোয়ান্টিটির এই ঘরটা। এখন আমি যদি এন্টার দেই, দেখেন আমার এটা ম্যাচ করতেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই ভুলটা এখানে ছিল। আই থিঙ্ক এখানে লক হবে না। আমি একটা কাজ করছি, আমি এটা লক করছিলাম, এই যে এখানে এটা ধরে লক করে দিছিলাম, যার কারণে কি এইখানেই লক ছিল, সে এখান থেকে আসে নাই। এটা আনলক হবে, লক করার দরকার নাই। আচ্ছা, এখানে লক করে দিছিলাম, যার কারণে আইটেম নেমের এখানে লক ছিল। আমার এটা ফরম্যাটটা কপি হলেও আমার এদিকে কি এটা আইটেম নেমের মধ্যেই ছিল, কোয়ান্টিটিতে আসে নাই। এখন আপনি যদি দেন, এটা এখানে চলে আসছে। এখন আমি যদি ল্যাপটপে আনি, ল্যাপটপের যে রেট আছে বা কোয়ান্টিটি আছে সেটা এখানে চলে আসছে অটো। তো ওখানে লক করার দরকার নেই। ফর্মুলাটা আরেকবার দেখাই। প্রথমে আমি ইকুয়াল দিয়ে লিখবো ইন্ডেক্স। ইন্ডেক্স এর মানে হচ্ছে কোনো এক জায়গা থেকে আপনার ভ্যালু বা ইনফরমেশন কি করবে, সে ওখান থেকে নিবে। তো ইন্ডেক্স দিয়ে আমি এখানকারটা পুরোটা সিলেক্ট করে দিলাম যে কোয়ান্টিটি থেকে তুমি কি নিবা, তুমি ইনফরমেশন বা ভ্যালু যেটাই বলেন নিবে। নেওয়ার পরে কমা দিয়ে লিখলাম ম্যাচ, যে এখান থেকে নেওয়ার পরে তুমি ম্যাচ করবা এইখানে। এইখানে আমি যে চেঞ্জটা করব সেটা সিলেক্ট করছি শুরুতে। এইখানে যে চেঞ্জটা করব সেই অনুযায়ী তুমি কোয়ান্টিটি নিয়ে আনবা, এবং এইখানে যেটা আসবে সেটা কোথায় আসে সেটা এইদিকে আসে, এখান থেকে খুঁজে নিবা। এটা সিলেক্ট করছি কি কমা দিয়ে, দেন এই ঘরটা সিলেক্ট করছি। এখন সে ম্যাচ যে করবে, সে কি ওটাই ম্যাচ করবে, নাকি ওটার উপরের ঘর ম্যাচ করবে, না নিচের ঘর ম্যাচ করবে, সেটা বোঝানোর জন্য আমি কমা দিয়ে এখানে শেষে জিরো লিখছি। জিরো মানে সে ওটাই কি করবে, ম্যাচ করবে। এটার উপরের ঘর অথবা নিচের ঘর সে ম্যাচ করবে না। এই হচ্ছে আপনার ফর্মুলা। এটা দিয়ে আপনি যখন এন্টার দিবেন তখন আপনার এটা অটোমেটিক ম্যাচ হবে। এরপরে আপনি যখন এটা ধরে টান দিবেন তাহলে কি এই ফরম্যাটটা কি এদিকেও কপি হয়ে যাবে। এখন আমি ল্যাপটপেরটা যদি চেঞ্জ করি, ল্যাপটপের কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট টোটালটাই চলে আসতেছে। আবার যদি মাউসের জন্য দেই, মাউসের যা যা আছে এখানে, এটা এখানে চলে আসতেছে। এই হচ্ছে আপনার টোটাল ক্যাশ মেমো যেটা বলে, সেটা কমপ্লিট। এরপরে আর কোনো কাজ নাই। এখন আপনারা বলেন কার কোথায় ঝামেলা হয়েছে, বা যদি ঝামেলা নাও হয় তাহলেও বলেন। না ভাইয়া, কোনো ঝামেলা নাই। স্যার করতে গিয়ে বুঝতে পারবো কোনো ঝামেলা হয়েছে কিনা। আচ্ছা, করতে গিয়ে বুঝতে পারবেন। এখন তাহলে আপনারা কি করবেন, আমি এটা রেকর্ড করে রাখছি, আপনারা দেখেন এই যে রেকর্ড কিন্তু এখনো চালু আছে। আমি এখন অফ করে দেই কারণ ক্লাস শেষ।